আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা আলোচনা করব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 নিয়ে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ভেক্টর। তো এখন আমরা ভেক্টরের যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিভাজন, লম্ব উপাংশে বিভক্ত দুটি ভেক্টরের যোগ বিয়োগ, স্কেলার গুণন, ভেক্টর গুণন, বিশেষ ক্ষেত্রে স্কেলার গুণন ও ভেক্টর গুণন, এবং আরেকটা কি ভেক্টর ও স্কেলার গুণনের ধর্ম। এই কয়েকটা টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর বিভাজন, অর্থাৎ একটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোথায় অবস্থিত সেটাই কিন্তু। তাহলে দেখো, মনে করো এই বরাবর হলো এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তো এই তিনটা অক্ষ কিন্তু একে অপরের সাথে লম্ব। এই অক্ষ, এই অক্ষ, এই অক্ষ একে অপরের সাথে লম্ব। এখন এই বরাবর হচ্ছে ধরা হয় আই একক ভেক্টর, এই বরাবর ধরা হচ্ছে জে একক ভেক্টর, আর এই বরাবর ধরা হচ্ছে কি একক ভেক্টর। অর্থাৎ তিনটা অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর বিদ্যমান। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে। তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর বিদ্যমান। এখন কোন একটা বিন্দুর অবস্থান তোমার নির্ণয় করতে হবে তিনটা বিন্দুর সাপেক্ষে, তিনটা অক্ষের সাপেক্ষে। তাহলে মনে করো এই সেই অবস্থান ভেক্টর, মানে এই বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করবে, এটা হলো পি। তাহলে যেহেতু তিনটা অক্ষে অবস্থিত, তাহলে এক্স ওয়াই আর জেড এর স্থানাঙ্ক বুঝে গেল। যেহেতু তিনটা অক্ষে বিদ্যমান, তিনটা অক্ষে অবস্থিত, সুতরাং এর অবস্থান হবে এক্স ওয়াই জেড। এটা আমরা এভাবে কল্পনা করতে পারি। মনে করে একটা ঘর, ঘরের ভিতরে কি একটা বাক্স রাখিস, হ্যাঁ? এই সেই বাক্সটা, এই বাক্সটার এই মাথা দেখো কোনো কোনায় কোনো দেয়ালের সাথে নেই। এই 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 মাথা, এই মাথা, এই মাথা, অর্থাৎ তিনটা কোণা। তিনটে কোণায় কিন্তু দেয়ালের সাথে শুধুমাত্র একটা কোণা আছে যেটা দেয়ালের সাথে নয়, সেই কোণাটা হলো এই। ওকে, সেই কোণাটা কই? এই যে এইটি হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থিত বা ত্রিমাত্রিক স্থানে অবস্থিত। ঠিক একইভাবে এটাও। এখন দেখো, এই ভেক্টরটা তো আর ভেক্টর, তাই না? কি ভেক্টর এটা? আর ভেক্টর। অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করবো আমরা। এখন এটা প্রমাণ করতে গেলে আমরা অতিরিক্ত কিছু অংশ এঁকে নেবো। এই বরাবর আমরা এটাও এঁকে নিলাম, নেওয়ার পর এটাকে যোগ করে দিলাম, এবং এটাকে এইভাবে বর্ধিত করে দিলাম এদিকে, এবং এটাও এদিকে এভাবে বর্ধিত করে দিলাম। এখন এটার দিক কিন্তু এইদিকে, তাই না? তাহলে এই ভেক্টরের আমরা এদিকে আরেকটু অতিরিক্ত অংশ আঁকবো। এটি এক্স অক্ষ, হ্যাঁ? এর একটা নাম দাও, এর নাম দাও, তুমি কি দিবা? এর নাম দাও হচ্ছে পি, এন, এন দাও, আর এর নাম দাও এম। হুম, আর উপরে তো নাম আছেই। এখন দেখো, আমরা এর ক্রমটাও এদিকে হবে। ওকে, এখন আমরা যদি ত্রিভুজ ও পি এন এ কল্পনা করি, ত্রিভুজ ও পি এন এ ভেক্টর সূত্রটা, ভেক্টরের যে লব্ধের সূত্র ছিল সেটা যদি কাজে লাগাই, ত্রিভুজ ও পি এন এ, এই ত্রিভুজ আমরা কি লিখতে পারি বলতো? যে বিপরীত ক্রমে সজ্জিত আছে কে? ওপি বিপরীত ক্রমে সজ্জিত আছে। তাহলে ওপি সমান, ওপি ভেক্টর সমান আমরা লিখতে পারবো ওএন ভেক্টর প্লাস এনপি ভেক্টর, ওএন ভেক্টর প্লাস এন পি ভেক্টর, তাই না? এটা লিখতে পারবো না? আবার দেখো, আমরা যদি এই ও এন এর পরিবর্তে, আমরা কি লিখতে পারি বলতো? ও এন এর পরিবর্তে এর দিক কোন দিকে বলতো? এইদিকে। তার মানে এর দিকে হবে এইদিকে। সরি, ভুল হয়ে গেল। এর দিকে এদিকে না, তাহলে এর দিকে হবে এদিকে। কারণ আমরা জানি একটা সামান্তরিক, এটা যদি তুমি একটা সামান্তরিক ক্ষেত্র কল্পনা করো, এখান থেকে উপরেরটা মনে করো নেই, তাহলে এখান থেকে এতটুকু একটা সামান্তরিক ক্ষেত্র। তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে এর দিক যদি এদিকে হয়, এর দিকে হবে এদিকে। এখন দেখো, তাহলে আমরা এই ওএন ভেক্টর সমান কি লিখতে পারি বলতো? ওএন ভেক্টর সমান লিখতে পারি, এই দেখো, ওএম প্লাস এনএম, ওএম প্লাস এমএন, ওএম প্লাস এমএন, কারণ এরা একই পর্যায়ে সজ্জিত, আর ইথ হলো বিপরীত পর্যায়ে সজ্জিত। তাহলে ওএন এর পরিবর্তে আমরা লিখতে পারি ওএম প্লাস এমএন, ও
এম ভেক্টর প্লাস এম এন ভেক্টর প্লাস এন পি ভেক্টর। ওকে, আবার এন পি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি বলো তো? এন পি ভেক্টর একেবারে লিখে দিই। তাহলে এই এন পি ভেক্টর সমান দেখো কি লেখা যায়, এটা যদি এভাবে কল্পনা করো, একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এটাও কিন্তু একটা সামান্তরিক হয়। তাহলে এর একটা যদি নাম দাও, তুমি এখানে নাম দাও যদি কি দাও, আর দাও, তাহলে তুমি কি লিখতে পারো না এন পি ভেক্টর সমান ও আর ভেক্টর? অবশ্যই লিখতে পারবো, কারণ এটা একটা সামান্তরিক। এটা একটা সামান্তরিক যদি কল্পনা করো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে তুমি এন পি ভেক্টরের পরিবর্তে কি লিখতে পারো, ও আর ভেক্টর। ওকে, ও আর ভেক্টর। তাহলে দেখো এখন কি লিখতে পারো, ও এম এর পরিবর্তে, ও এম এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, কে। যেহেতু জেড অক্ষ বরাবর বিদ্যমান, এই ভেক্টরটা কি জেড অক্ষ বরাবর, সুতরাং তুমি এখানে লিখবা জেড কে ভেক্টর। কি লিখবা, জেড কে ভেক্টর প্লাস এম এন এর পরিবর্তে তুমি কি লিখবা, এম এন কই, এই যে এম এন, এই এম এন এর পরিবর্তে তুমি কি ও কিউ লিখতে পারো? অবশ্যই পারো, কারণ এটা একটা সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাই না? তাহলে তুমি এম এন এর পরিবর্তে লিখতে পারবা ও কিউ। এখানে লেখো ও কিউ ভেক্টর প্লাস ও আর এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, ও আর দেখো ওয়াই অক্ষ বরাবর বিদ্যমান এবং এর একক ভেক্টর হচ্ছে জে ভেক্টর, সমান লিখতে পারো ওয়াই জে ভেক্টর। কি লিখতে পারো এটা, ওয়াই জে ভেক্টর। ওকে, এবং এই ও কিউ বরাবর কি অবস্থিত, আই, এবং এটা কোন অক্ষ, এক্স অক্ষ, তাহলে লিখবা আই এক্স আই ভেক্টর। তাহলে এখানে হচ্ছে জেড কে ভেক্টর প্লাস এখানে কি হচ্ছে বলতো, এক্স আই ভেক্টর, আর এখানে তো ছিল ওয়াই জে ভেক্টর। তাহলে আলটিমেটলি আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে হচ্ছে এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর। এই তো, তাহলে এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেই ভেক্টরটার নাম কি হবে, এক্স আই। এটা কি, ওপি সমান কি ভেক্টর, ওপি সমান আর ভেক্টর। তাহলে এখানে আর লেখো, আর লেখো, আর। তাহলে আর যে বিন্দু, এই পি যে বিন্দুটা ছিল, সেই বিন্দুটার অবস্থান ভেক্টর কি, এক্স আই, মানে তিনটে অক্ষ বরাবর তার অবস্থান ভেক্টরটা কি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এই যে তিনটে অক্ষ বরাবর কিন্তু এটা বিভাজিত হয়ে গেছে, বিভাজিত হওয়ার পরে কিন্তু এই রূপটা আছে। এই কিন্তু একটা অক্ষ বরাবর নাই, তিনটা অক্ষ বরাবর বিভক্ত। তিনটা অক্ষ বরাবর সেই বিন্দুর অবস্থান ভেক্টরটা কি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন এই ভেক্টরের কিন্তু মান নির্ণয় করা যায়, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যদি কোনো ভেক্টর বিভাজিত হয়, তবে তার মান হচ্ছে, এখন মান নির্ণয় করবো আমরা, মান সমান, মান সমান মান আর। ঠিক আছে, এখন এই ভেক্টরটা থাকবে না, যখন মান নির্ণয় করবো তখন আর ভেক্টর থাকবে না, তখন হবে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আর এই পাশে স্কোয়ারটা ছিল, এই স্কোয়ারটা ওই পাশে যেয়ে রুট হয়ে যাবে। এই হচ্ছে কোনো একটা ভেক্টরের মান। তাহলে তুমি যখন কোনো একটা এরকম এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যদি কোনো ভেক্টর বিদ্যমান থাকে, তাহলে তার মান নির্ণয় সূত্র কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু সংখ্যা থাকতে পারে, এখানে 1 2 3 4 ইত্যাদি সংখ্যা থাকতে পারে, তাহলে তখন হবে, এখানে যদি 1 থাকতো তাহলে 1 স্কোয়ার, এখানে যদি 2 থাকতো 2 স্কোয়ার, প্লাস এখানে যদি 3 থাকতো 3 স্কোয়ার, এ হবে। ওকে, এটা হলো মান। আর এর সমান্তরাল একক ভেক্টরটা কি হবে, সমান্তরাল একক ভেক্টর হচ্ছে কোন ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করা। সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টরকে, কোন ভেক্টর বলতো, আর ছিল আর ভেক্টর, তাই না? এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করে। এই ভেক্টরের মান কত বলতো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই হলো কোন একটা ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর। তাহলে সমান্তরাল একক ভেক্টর মনে থাকবে, কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা জাস্ট ভাগ করে দেওয়া। এখন তারপরে কি আছে, যে লম্ব উপাংশে বিভক্ত দুইটা ভেক্টরের যোগ বিয়োগ। লম্ব উপাংশে বিভক্ত দুইটা ভেক্টরের যোগ বিয়োগ যদি করো তুমি,
মনে করো এই তো আমরা এই তিনটা ভেক্টরে তো একে অপরের সাথে লম্ব আকারে ছিল, তাই না? এরকম তিনটা ভেক্টর তিনটা অক্ষ বরাবরই থাকবে কোন একটা ভেক্টর। মনে করো এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে তোমার, এই ভেক্টরটার মান হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k। আর বি একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হচ্ছে i প্লাস 5j মাইনাস 3k, এরকম আছে। এই ভেক্টরকে যখন তুমি যোগ করবা তখন কি হবে, যখন তুমি বিয়োগ করবে তখন কি হবে? তুমি যদি যোগ করো তাহলে কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে 2i প্লাস 3j প্লাস 4k যোগ i প্লাস 5j ভেক্টর মাইনাস 3k ভেক্টর, এরকম হয়। তাহলে এর আগে যদি যোগ থাকে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে একটার চিহ্ন পরিবর্তন হবে না, একটা সংখ্যার আগের চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে ভিতরে কোনো চিহ্ন চেঞ্জ হয় না। তাহলে এখানে কি হচ্ছে বলতো, 2i প্লাস 3j প্লাস 4k, এখানে i এর আগে চিহ্ন প্লাস, তাই প্লাস i ভেক্টর, 5 এর আগে চিহ্ন প্লাস, তাহলে 5j ভেক্টর, আর হচ্ছে কি মাইনাস 3k ভেক্টর। এখন দেখো দুইটাই একটাই, কয়টাই হয়, তিনটাই। এবারে দেখো 3টা j আর 5টা j, কয়টা j হয়, টোটাল 8টা j। আর কি আছে দেখো তো, এখানে আছে 4k, এখানে আছে মাইনাস 3k, তার মানে 4k থেকে মানে 4টাকে থেকে 3টাকে বাদ, তাহলে 4টাকে থেকে 3টাকে বাদ দিলে 1টাকে থাকে, এরকম। এবার যখন তুমি বিয়োগ করবা, বিয়োগ করলে কি হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তুমি যখন বিয়োগ করবা তখন কি হবে, 2i প্লাস 3j প্লাস 4k মাইনাস i ভেক্টর প্লাস 5j ভেক্টর মাইনাস 3k ভেক্টর। এখন মাইনাস থাকলে, প্লাস থাকলে তো ভেতরের কোনো চিহ্ন পরিবর্তন হয় না ব্র্যাকেটের, বাট মাইনাস থাকলে কিন্তু এর ভেতরের প্রত্যেকটার আগে চিহ্ন পরিবর্তন হয়। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন দেখো এটা তো এর আগে প্লাস, এটা যা তাই থাকবে, 2i প্লাস 3j প্লাস 4k, আর এখানে মাইনাস i মাইনাস 5j প্লাস 3k। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দুইটাই থেকে একটাই বাদ, মানে কয়টাই থাকে, একটাই। এবার দেখো এখানে রয়েছে 5j এর আগে চিহ্ন মাইনাস আর 3j এর আগে চিহ্ন আছে প্লাস, তার মানে একটাকে মাইনাস একটাকে প্লাস থাকলে বাদ দিতে হয়, তাহলে থাকবে হলো 2j এবং বড়টার আগে চিহ্ন মাইনাসে মাইনাস, আর এখানে 4k আর 3k যোগ আকারে হচ্ছে, তার মানে 7k। এটাই, এই ছিল আমাদের লম্ব উপাংশে বিভক্ত দুইটা ভেক্টরের যোগ বিয়োগ। এবং এর মান যদি নির্ণয় করতে চাও, জাস্ট এর মড করে দিবা, মড করে দেওয়ার পরে মান যখন নির্ণয় করবার, এ মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এইটার মানেই কিন্তু মান, এইটার মানেই কিন্তু মান। এটা সময় লিখবা রুট ওভার, এই যে এর আগে সংখ্যাগত 1, তাহলে 1 স্কয়ার প্লাস, এর আগে চিহ্ন কত মাইনাস, এর আগে কি আছে -2, মানে যে এর আগে যে সংখ্যাটা আছে সেটা কত -2 তার স্কয়ার, তারপরে প্লাস কত 7 তার স্কয়ার। এই তো, এবার এখানে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হলো এই ভেক্টরের মান, ঠিক একইভাবে এটাও তুমি যেটার মান নির্ণয় করতে চাও, এ প্লাস বি ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাও তাহলে কি হবে বলতো, রুট আবার এই যে i এর আগে সংখ্যা কত 3, তাহলে 3 স্কয়ার প্লাস জে এর আগে সংখ্যা কত, 8, তার মানে 8 স্কয়ার প্লাস কে এর আগে সংখ্যা কত 1, তার মানে 1 স্কয়ার। ক্লিয়ার? এখানে কিন্তু মাইনাস চিহ্ন সহ নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? মাইনাস চিহ্ন সহ। বোঝা গেল কেন নেওয়া লাগবে? আমরা এখানে জেনে আসছি কি, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তার মানে মাঝখানে সব প্লাস প্লাস থাকা লাগবে। মাইনাস থাকলে তুমি এখানে মনে মনে যদি একটা প্লাস নাও, সাপোজ এখানে আমি আরেক লাইন করি, আই প্লাস মাইনাস 2j প্লাস 7 কে, এভাবে লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায় এটা, কারণ প্লাস এ মাইনাস এ আবার এই মাইনাস চলে আসবে, তার মানে এভাবে লেখা যায়। তার মানে আমরা এখন দেখো এই ফরম্যাটে নিয়ে আসছি, এক্স আই প্লাস, এই দেখো প্লাস চলে আসছে, তার মানে এই যে জে এর আগে আসলে এই যে সংখ্যাটা সেটা কত -2,
তাই আমরা লিখলাম -2 তার হোল স্কয়ার। এই তো, খুবই সহজ, কঠিন কিছু না। এবার আমরা আলোচনা করব স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। স্কেলার গুণন, দুইটা ভেক্টর গুণ করে যদি তুমি একটা স্কেলার রাশি পাও, দুইটা ভেক্টর গুণ করে যদি স্কেলার একটা রাশি পাও, তাহলে সেটা হলো স্কেলার গুণন। আর ভেক্টর গুণন কি? ভেক্টর গুণন হলো দুইটা রাশি তুমি গুণ করে যদি ভেক্টর রাশি পাও, সেটা হচ্ছে ভেক্টর গুণন। ঠিক আছে, তাহলে দেখো, এই স্কেলার গুণন হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণন। দুইটা ভেক্টরের কি গুণন? ডট গুণন। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণনটা কি হয় জানো? বা স্কেলার গুণন বা ডট গুণন একই কথা, কিন্তু এটা হলো ডট গুণনও বলা হয়। তাহলে দুইটা ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন হচ্ছে ওই ভেক্টর দ্বয়ের মান, ওই ভেক্টর দ্বয়ের মান, এখানে আমি কিন্তু ভেক্টর চিহ্ন দেইনি, তার মান, এবং ওদের মধ্যবর্তী যে কোণ তার কস, যে মধ্যবর্তী কোণ সেটা মনে করো থিটা, এই মধ্যবর্তী কোণের কস থিটার গুণফলের সমান। বুঝে গেল? তাহলে কি বললাম, এটা কিন্তু কস আমরা বলি, কিন্তু এর আসল নাম কিন্তু কোসাইন। কি আসল নাম? কোসাইন। তাহলে দুইটা ভেক্টরের স্কেলার গুণন হচ্ছে ওই দুইটা ভেক্টর এর মান এবং ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের কস থিটা এর গুণফলের সমান। ক্লিয়ার? ধরো এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এটা হলো এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এদের যে স্কেলার গুণন, তার মানটা কি হচ্ছে এ বি কস থিটা। এখন দেখো, আমরা আলোচনা করবো লম্ব। এই যে স্কেলার গুণন থেকে, স্কেলার গুণন থেকে কিন্তু লম্ব অভিক্ষেপ অংশটা আসে। তো লম্ব অভিক্ষেপটা কি দেখো, মনে করো এই দুইটা ভেক্টর, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখান থেকে লম্ব টানবো আমি, লম্ব বরাবর যে উপাংশটা, যে অভিক্ষেপটা হয় সেটা হলো লম্ব অভিক্ষেপ। মানে এখান থেকে এতটুকু হচ্ছে কোন ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলতো? এই ভেক্টরটা ছায়া। অভিক্ষেপ মানে কি? ছায়া। তাহলে এই ভেক্টরটা লম্ব বরাবর এতটুকু ছায়া সৃষ্টি করেছে, সুতরাং এইটুকু হলো এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। একইভাবে তুমি যদি এইটার কথা কল্পনা করো, বি ভেক্টর, তাহলে বি ভেক্টর থেকেও এই বরাবর লম্ব টানো তুমি, এই মনে করো লম্বটা। ঠিক আছে, তাহলে বি ভেক্টরের এই বাহুটার উপরে বা এই ভেক্টরের উপর কতটুকু লম্ব ছায়া সৃষ্টি করেছে? লম্ব বরাবর কতটুকু ছায়া সৃষ্টি করেছে? এখান থেকে এতটুকু, তাই না? তাহলে এইটুকু হচ্ছে এই বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। আমি যদি সেপারেট করে লিখি তাহলে কি হবে? এই দেখো, এটা হলো থিটা ছিল, এটা হলো এ ভেক্টর, আর এইটা সে হলো অবস্থান ভেক্টর, এই সরি লম্ব বিক্ষেপ, সেটা তুমি এল নামকরণ করো। এটা কিন্তু একটা সমকোণ। একইভাবে এইটাও কি হবে বলতো? এই আর হচ্ছে তোমার এই আর এই, সরি ভুল হয়ে গেল, এটা এদিকে যাবে, এদিকে একটু যাবে, যে এর সাথে লম্ব হবে। এটা হলো থিটা, এটা কি ভেক্টর? এটা হলো হে লম্ব বিক্ষেপ, এটা হলো বি ভেক্টর। ওকে, বোঝা গেল? তাহলে এর কিন্তু এইটা লম্ব, মানে সমকোণ, আর এটা হলো এর লম্ব। এখন দেখো, তুমি যখন এই ভেক্টরের এই এ ভেক্টরের লম্ব অভিক্ষেপটা নির্ণয় করবা, এ ভেক্টরের লম্ব অভিক্ষেপটা নির্ণয় করবা, তখন কি হবে দেখো তো, এটা যদি থিটা হয়, এটা কি? লম্ব। তাহলে এটা কি ভূমি? এটা হলো অতিভুজ, যে বেঁকে থাকে সে হলো অতিভুজ। তাহলে আমাদের দেয়া আছে কার কার মান? এল এর মান এবং এর মান, এই দুইটা দেয়া আছে, কিন্তু এটা কিন্তু দেয়া নেই। তাহলে যেইগুলো দেয়া আছে, যেই দুইটা দেয়া আছে, অর্থাৎ ভূমি আর অতিভুজের ভিতরে ত্রিমাত্রিক যে অনুপাতগুলো আছে, তার কোনটা সম্পর্কিত? কজ। তাহলে তুমি লিখতে পারো কজ থিটা সমান এ, কজ থিটা সমান এ ভাগ এল, এবং এটা কিন্তু মান হবে। বুঝা গেল? এটা কি হবে? মান হবে। তাহলে দেখো তো, এখন যদি তুমি আর গুণন করো, ওই সরি, এটা ভুল হয়েছে তো, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কে? ভূমি হচ্ছে এল, আর অতিভুজ কে? এ। মান হবে কিন্তু, ওকে, এটা কি হবে? মান। তাহলে এখন যদি আর গুণন করো, একে যদি মান আগে প্রকাশ করো, তাহলে এ হয় এরকম, এ cos থিটা ইজ ইকুয়াল টু এল। তাহলে লম্ব বিক্ষেপ, অর্থাৎ এ ভেক্টর লম্ব বিক্ষেপ সমান কি লিখতে পারি? এ cos থিটা। ওকে,
এ ভেক্টরের লম্ব দিক কি হলো এ cos থিটা, এই থিটা হলো এ এবং বি এর, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। একইভাবে আমরা এই ভেক্টর থেকে কি লিখতে পারি, এইটা যদি থিটা হয়, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, মানে এইটা হচ্ছে লম্ব, তাহলে বাকি থাকে এইটা আর এইটা, তাহলে যে বেঁকে থাকবে সে হলো ভূমি, এই সরি অতিভুজ, তাহলে এই বি হচ্ছে অতিভুজ, বা যে সব থেকে বড় সে হচ্ছে অতিভুজ, তাহলে এ হলো সব থেকে বড়, এ হলো অতিভুজ, আর এ হলো কি ভূমি। তাহলে এদের ভিতরে অতিভুজ আর ভূমির ভিতরে সম্পর্ক কার, কজে, তাহলে তুমি লিখতে পারো cos থিটা সমান, আবার কি লিখতে পারো, ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে এল, এটা হচ্ছে বি, মান নিতে হবে কিন্তু অবশ্যই। তাহলে দেখো এখানে হচ্ছে আর গুণ যদি করো তাহলে বি cos থিটা ইজ ইকুয়াল টু এল, তার মানে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি বি cos থিটা, এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি এ cos থিটা, মনে থাকবে বি ভেক্টরের। এবং এটা আমরা যদি এখান থেকে আসি, এই জায়গা থেকে যদি আসি তাহলে কি হবে একটু দেখো, আমরা জানি তো এ ভেক্টরের, এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কি এ cos থিটা, এটা কিন্তু এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কার, এ এর লম্ব অভিক্ষেপ, এবং এটা কি বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাই না, বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো তো এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে এ cos থিটা, তার মানে তুমি এখানে এ cos থিটা রাখবা, বি টাইপে নিয়ে আসবা, তাই না, তাহলে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কি বি ইজ ইকুয়াল টু কি হচ্ছে এ cos থিটা। তার মানে তুমি যখন এর লম্ব বিক্ষেপ নির্ণয় করবা, এর লম্ব বিক্ষেপ নির্ণয় করবা, এ ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করবা, তখন কি লিখবা এ ডট বি ডিভাইড বাই বি ভেক্টরের মান, এ ভেক্টর এবং বি ভেক্টরের স্কেলার গুণন ডিভাইড বাই বি ভেক্টরের মান। আবার তুমি এখান থেকে যখন তুমি বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করবা, তখন এপাশে কি হবে বলো তো, এপাশে হবে বি cos থিটা, ওকে, এবারে কি হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ মান, এর মান। ক্লিয়ার বিষয়টা? তাহলে তোমার যদি কোণের মান দেওয়া থাকে, কোণের মান দেওয়া থাকে, তাহলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, এ এর লম্ব বিক্ষেপ হচ্ছে cos থিটা, বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বি cos থিটা। বাট তোমার যদি কোণের মান না দিয়ে দুইটা ভেক্টর দিয়ে দেয়, জাস্ট এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর দুইটা ভেক্টর দিয়ে যায়, কোনো কোণের মান নেই, তাহলে তুমি সূত্র অ্যাপ্লাই করবে এটা, এই যে এটা, অর্থাৎ এ ডট বি ডিভাইড বাই এ ভেক্টর, অর্থাৎ বি এর যখন লম্ব বিক্ষেপ নির্ণয় করতে বলবে, তখন এ ডট বি ডিভাইড বাই এ ভেক্টরের মান, যখন এ এর লম্ব বিক্ষেপ নির্ণয় করতে পারবে অর্থাৎ এ ভেক্টরের, তখন লিখবা এ ডট বি ডিভাইড বাই বি, মানে বি ভেক্টরের মান। ক্লিয়ার বিষয়টা? এই তো, সহজ কিছু না। এবারে দেখো ভেক্টর গুণন, ভেক্টর গুণনটা কি, দুইটা ভেক্টর রাশিকে ক্রস গুণন করলে যে ভেক্টরটা পাই, অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণন করার ফলে যদি মানটা একটা ভেক্টর হয়, তবে সেটা হলো একটা ভেক্টর গুণন, ঠিক আছে। তাহলে দেখো ভেক্টর গুণন অবলিক ক্রস গুণন বলা হয় একে, ক্রস গুণন। তাহলে এই ভেক্টর গুণন বা ক্রস গুণন কি, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, থিটা, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। তো এ ভেক্টর ও বি ভেক্টরকে যদি ক্রস গুণন করো, তাহলে এদের ক্রস গুণফল হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা এর গুণফলের সমান। বোঝা গেল, তাদের মধ্যবর্তী সাইন থিটা, তাহলে স্কেল সরি ক্রস গুণন মানে সাইন, ক্রস মানে সাইন, আর ডট বা স্কেলার মানে কস, এটা যেন মনে থাকে। এবং এই যে ক্রস গুণের পরে অলওয়েজ একটা মান আসে, অলওয়েজ একটা দিক আসে, সেই দিকটা এরকম ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এটা একটা একক একক ভেক্টর, এই যে ইটাটা কি একটা একক ভেক্টর, এইটা দ্বারা বোঝাচ্ছে এর একটা দিক আছে, সেই দিকটা কেমন, সেই দিকটা হলো মনে করো এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, ওকে, এটা হলো থিটা। এখন আমি কি লিখেছি বলতো, এ ক্রস বি, এটা হলো এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ ক্রস বি মানে এর থেকে বি এর দিকে আসবে, এর থেকে বি এর দিকে মানে কেমন বলতো, এমনি কিন্তু এই বরাবর যাবে, আর যদি আমরা বি থেকে এতে যেতাম তাহলে এই বরাবর আসতো, এই বরাবর, যেহেতু আমরা এ থেকে বিতে আসতে পারবে এই বরাবর, তাহলে এই বরাবর যখন তুমি একটা স্ক্রু এরকম ঘোরাবা, তখন কি ভিতরের দিকে যাবে,
ভিতরে যাবে কিনা, এই বিন্দুতে তুমি একটা স্ক্রু রেখে তুমি যখন এই বরাবর ঘোরাবা, এর থেকে বিয়ের দিয়ে ঘোরাবা, তখন ভিতরের দিকে ঢুকে যাবে না? তবে দিকটা কোন দিকে? ভিতরের দিকে লম্ব বরাবর, ভিতরের দিকে লম্ব বরাবর। আবার যদি আমরা এখানে বি ক্রস এ করতাম, বি ক্রস এ করতাম, তাহলে কি হতো বলতো? তাহলে দেখো এর দিকটা যখন বি থেকে এতে যেতাম, তখন ঘোরাতাম কমনে, এমনি, তাই না? এমনি যখন ঘোরাতে তখন স্ক্রু কি ভিতর এভাবে চলে আসতো না উপরের দিকে, তাহলে তখন উপরের দিকে লম্ব বরাবর, বোঝা গেল? বাইরের দিকে লম্ব বরাবর। আর যখন তুমি এ থেকে বিতে যাবে তখন ভিতরের দিকে লম্ব বরাবর। এটাই তার মানে দেখো, তখন যখন তুমি এ ক্রস বি করছো, তখন দিক যাচ্ছে ভিতরে, আর যখন বি ক্রস এ করছো তখন দিক আসছে বাইরে, তার মানে একটা অপরটার বিপরীত দিক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তুমি এখানে লিখতে পারো, এইটা সময় লিখতে পারো মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। এই মাইনাসটা কেন দেওয়া হয়েছে? দিক বোঝানোর জন্য। অর্থাৎ এ ক্রস বি এর ভেক্টর যদি উপরের দিকে হয়, তাহলে এই ভেক্টরটা হবে নিচের দিকে, এভাবে। তাহলে এই যে দিকটা নির্দেশ করার জন্য, দুইটা ভেক্টরের দিকটা নির্দেশ করার জন্য আসলে আমাদের এই ইটা ক্যাপ ব্যবহৃত হয়, বা এই একক ভেক্টরটা ব্যবহৃত হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা ছিল ডট গুণন এবং স্কেলার গুণন। এবার আমরা দেখব যে বিশেষ ক্ষেত্রে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন, ঠিক আছে? বিশেষ কিছু ক্ষেত্র আছে, থিটা এর মানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা একটু দেখি। বিশেষ ক্ষেত্রে স্কেলার এবং ভেক্টর, যখন আমরা দুইটা ভেক্টর, একটা হলো এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, থিটার মান যদি 0 হয়, 0 ডিগ্রি, তারপরে থিটার মান যদি 90 ডিগ্রি আর থিটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি হবে সেটাই আমাদের দেখার বিষয়। তাহলে যখন থিটার মান 0 ডিগ্রি, তখন স্কেলার গুণন, এখানে স্কেলার গুণন লিখলাম, আর এখানে লিখলাম ভেক্টর গুণন, ভেক্টর গুণন, ঠিক আছে? স্কেলার ভেক্টর গুণন। তাহলে স্কেলার গুণন কি ছিল? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা, আর এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান ছিল এ বি সাইন থিটা, এবং তার একটা ইটা ক্যাপ, এটা হলো একক ভেক্টর। ওকে, এখন দেখো এই এ আর বি, তাহলে লিখলাম এ বি, লিখলাম কস কত, কস কত ডিগ্রির মান? 0 ডিগ্রি, এখানেও তাই, এ বি সাইন 0 ডিগ্রি ইটা ক্যাপ। আচ্ছা দেখো তো, এই cos থিটা cos 0 ডিগ্রির মান কত? 1। তার মানে কি হচ্ছে? এবি হচ্ছে, কি হচ্ছে? এবি 1। তার মানে এখানে 1 দিলে 1 গুণ করলে এবি হয়। ঠিক একইভাবে এই cos 0 ডিগ্রির মান কত? 0। তার মানে এবি ডট 0 ডট ইটা ক্যাপ, তার মানে আলটিমেটলি 0 আসে রেজাল্ট। কি আসে? 0 আসে। 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন 0 আসে। ওকে, তাহলে তুমি যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে, এই বরাবর একটা ভেক্টর যাচ্ছে, আবার এই বরাবর আর একটা ভেক্টর যাচ্ছে, সেটা হলো বি ভেক্টর। এটাই ভেক্টর, ছোটটা এই ভেক্টর, আর বড়টা হচ্ছে বি ভেক্টর। ওকে, তাহলে দেখো তো এদের মধ্যবর্তী কোনো কোণ আছে? কোণ নেই, কিন্তু এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের মধ্যবর্তী, এখানে যদি একটা বিন্দু কল্পনা করে, এদের মধ্যবর্তী কোনো কোণ নেই, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি যদি হয়, 0 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা এ ডট বি যখন করব তখন শুধু মান আসবে এবি, মানে দুইটা ভেক্টরের মানের গুণফল। আর যখন দুইটা ভেক্টরের ক্রস গুণন করব তখন মান আসবে 0। তখন কি আসবে? 0 আসবে। তাহলে দুইটা ভেক্টর যখন একই দিকে চলবে, দুইটা ভেক্টর যখন একই দিকে চলবে, অথবা এটা কিন্তু এরকম সমান্তরাল হতে পারতো, তাহলে এই সমান্তরাল মানেও কিন্তু এদের মধ্যবর্তী কোণ 0। কিভাবে 0 হয়? এমনি যাচ্ছে এমনি যাচ্ছে, তো এদের ভিতরে কোনো কোণ আছে? যদি এরকম একটু বেঁকে যেত তাহলে নাই কোণ ছিল, ভালো কথা। বাট ও তো বাকি নেই, এভাবে সোজা চলে যাচ্ছে, তার মানে এদের ভিতরে কোণই নেই। সমান্তরাল হলে তাদের ক্ষেত্রে কোনো কোণ থাকে না। তাহলে এরকম যদি 0 ডিগ্রি হয়, তার মানে এরা সমান্তরালে ক্রিয়াশীল, বা একই রেখা বরাবর ক্রিয়াশীল এবং একই দিকে, মনে থাকবে। তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে কি? দুইটা ভেক্টর একই দিকে একই রেখা বরাবর ক্রিয়াশীল, অথবা সমান্তরালে একই রেখা বরাবর ক্রিয়াশীল।
এটা যেন মনে থাকে। ওকে, এটা যেন অবশ্যই মনে থাকে। তাহলে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যদি মধ্যবর্তী কোণ 0 হয়, যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় এ এবং বি এর, তাহলে তাহলে মানটা আসবে এবি। যখন আমরা ডট গুণন করবো আর যখন ক্রস গুণন করবো তখন 0 হলে 0ই হবে। ক্লিয়ার? এবার যখন 90 ডিগ্রি হবে তখন কি হবে? 90 ডিগ্রি হয় তাহলে এ ডট এ বি ভেক্টর সমান হবে এ বি কজ 90 ডিগ্রি। তাহলে এ বি কজ 90 ডিগ্রি মানে কত? এ বি কজ 90 মানে 0। ঠিক আছে, 0 0 করলে 0 হয়। আর এখানে হয় উল্টাটা, অর্থাৎ এ বি এ ক্রস বি সমান যদি করো তাহলে কি হয়? এ বি সাইন 90 ডিগ্রি ইটা কাপ। তাহলে এ বি সাইন 90 মানে হচ্ছে 1 আর হচ্ছে ইটা কাপ সমান হচ্ছে এ বি। তার মানে তুমি যখন এ ক্রস বি করবা এবং এদের মধ্যবর্তী কোণ 90 নিবা তখন মানটা কি আসছে? এবি। এটা জাস্ট কিন্তু দিক নির্দেশ করছে। তুমি যখন মান নির্ণয় করবা তখন এটা দেওয়ার দরকার নাই, এটা অনলি শুধু দিক নির্দেশ করে। ওকে, দেখো কি আসছে, ঠিক উল্টা না একটা অপরটার? তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখবা উল্টা। এস জিরোর মান যা এর 90 মান তা, এর 90 মান যা এস জিরোর মান তা। তাহলে এরকম যদি দেখো তাহলে দুইটা ভেক্টর যদি লম্ব বরাবর ক্রিয়াশীল হয় তাহলে তাদের স্কেলার গুণন হবে। দুইটা ভেক্টর যদি লম্ব বরাবর ক্রিয়াশীল হয় তাহলে তাদের স্কেলার হবে, স্কেলার যে গুণফল সেটা হবে 0, বাট তাদের ভেক্টর যে গুণন সেটা হবে এ বি। ক্লিয়ার? এবারে যদি 180 ডিগ্রি হয় মধ্যবর্তী কোণ, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান লিখবো এ বি কজ 180 ডিগ্রি। তো এ বি কজ 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তার মানে এ বি ইন্টু -1, তার মানে কত হচ্ছে মাইনাস এবি। আর এখানে হয় এ ক্রস বি ভেক্টর সমান এ বি সাইন 180 ডিগ্রি। এ বি সাইন 180 ডিগ্রি মানে হচ্ছে 0 এটা কাপ, তার মানে এ বি ইন্টু 0 ইন্টু এটা কাপ, তার মানে কত হয়? 0 হয়। ওকে, তাহলে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, দুইটা ভেক্টর সমান্তরাল না, সরি একই রেখায় থাকবে কিন্তু এদের দিকটা উল্টো হবে। এটা যদি একটা বিন্দু কল্পনা করো, এদিকে এদিকে দুইটা দুই দিকে হবে এবং এদের মধ্যবর্তী কোণ দুইটা দুই দিকে যদি হয় একই সরল রেখায় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। ওকে, তাহলে যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়াশীল অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা মান আসবে মাইনাস মান চলে আসবে আর একটা মান কি আসবে? 0 আসবে, অর্থাৎ ভেক্টরের মান 0 আসবে আর স্কেলার মান আসবে মাইনাস, এটা মাইনাস মান আসবে। ক্লিয়ার বিষয়টা?